পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা, জানালেন বিশেষ সহকারী। গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনী। শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার, বললেন রিজওয়ানা হাসান। 3 উপদেষ্টা পদত্যাগ দাবি বিএনপির। কোরবানি ঈদের আগে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মশলা, অন্য বছরের তুলনায় ক্রেতা কম। এবং ঈদুল আজহা উপলক্ষে চলছে অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 2 জনের টিকিট। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সামাজিক মাধ্যমে ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন তিনি। ফয়েজ আহমেদ জানান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। এদিকে একটি জাতীয় সরকার গঠনের বিষয়ে ভেতরে ভেতরে দৌড়ঝাঁপ চলছে বলে দৈনিক মানবজমিন খবর দিয়েছে। সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছে। এই ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো এবং সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার অপচেষ্টা চলছে বলে সেনাবাহিনী তাদের পোস্টে উল্লেখ করেছে। গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির একটি ছবি সংযুক্ত করে জনগণকে আরও সচেতন করা হয়েছে। কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হবে না। ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যেই নির্বাচন হবে, একথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 24তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরিবেশ ও নদী রক্ষার্থে বুড়িগঙ্গা ও তুরাগ সহ 4টি নদী স্থায়ীভাবে দূষণমুক্ত করতে বিশ্বব্যাংক এবং এডিবির সাথে বাংলাদেশ চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। মেহরাব সুমনের রিপোর্ট। পরিবেশ দূষণে মানব সভ্যতার উপর ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিকারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির 24তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হবে। 24 তারিখে মধুপুরে যে ওইখানকার বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। তাদের ভূমি অধিকার সেটেল করার প্রক্রিয়াটা শুরু করব। আমরা শালবন পুনরুদ্ধার করার কাজটা শুরু করে দিয়ে আসবো এবং আমরা শালবনে ময়ূরটা কমিউনিটির সাহায্য নিয়ে রিলিজ করে দেব। মোট 4টি প্রজাতি প্রকৃতিতে আবার ফিরিয়ে আনার কাজটা আমাদের সময়ই করে দিয়ে যাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠান ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই সরকারের হাতে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা।
উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। মধুপুর সহ দেশের 4টি শালবন এবং প্রতিটি বিভাগে একটি করে নদী পুনরুদ্ধার করা হবে বলে জানান এই উপদেষ্টা। আমরা উদ্যোগ নিয়েছি কয়েকটা বিশেষ প্রজাতি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, অন্যের হাতে বন্দর করিডোর দেওয়া এবং নির্বাচনকে বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি। সরকারকে স্থিতিশীল করে এমন সংস্কারও তারা চান না বলে জানান তিনি। সকালে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সভায় একথা বলেন জয়নুল আবেদিন ফারুক। তিনি প্রশ্ন করেন, 9 মাসেও কোনো সংস্কার করতে পারল না অন্তর্বর্তীকালীন সরকার, কাদের পরামর্শে এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, এমন প্রশ্ন করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। অবিলম্বে 3 উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ক্ষমতায় গেলে জুলাই আগস্টের শহীদ এবং আহতদের পরিবারের দায়িত্ব নেবে। শুক্রবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চোয়া এলাকায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আরমানের সন্তানদের এতিমখানায় দেওয়ার খবর জানতে পেরে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের সাথে এই কথা বলেন রিজভী। তিনি বলেন, আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছেন, তারা শহীদদের পরিবারের আরও বেশি খোঁজখবর নেওয়া উচিত। আর মাত্র কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। সে উপলক্ষে জমজমাট হয়ে ওঠার কথা এই ঈদের অন্যতম অনুষঙ্গ মশলার বাজার। বিক্রেতারা বলছেন, বিগত কয়েক বছরে এমন চিত্র দেখেননি তারা। মশলার দাম বাড়ায় বিক্রি কমেছে বলে জানান তারা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। লতিফ চৌধুরী, ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ঈদুল আজহার বাকি আর মাত্র 2 সপ্তাহ। এর মধ্যেই বেড়েছে ঈদ উৎসবের বিশেষ রান্নায় অপরিহার্য বিভিন্ন মশলার দাম। তবে বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে সব মশলার দাম, কিন্তু ক্রেতা একেবারেই কম বলে জানান তারা। ঈদুল আজহা ওটা কেন্দ্র করে আপনার যে মশলার যে চাহিদা বা মশলার যে দাম, ওই অংশে আমি মনে করি মশলার দাম তেমন একটা বাড়েনি। বর্তমান মনে করেন জিরা 650 টাকা কেজি, এর ভিতরে 1200 টাকা হয়েছিল, 700 টাকা বেশি, এখন 650 টাকা। কিন্তু আর এলা ছিল 4800 টাকা, আবার আছে আপনার 5200 টাকা। মানে এক এক কোয়ালিটি এক এক দাম। আর লবঙ্গ আগে রেডি আছে, গোলমরিচ আগে রেডি আছে, কিন্তু থাকলে কি হবে ভাই, কোনো ক্রেতা নাই। অন্যান্য বছর তুলনায় মশলা বাজার অনেক দোষ, বাজারের ক্রেতা শূন্যতা, ঈদ যাদের ঘনাচ্ছে কাস্টমার ঘনাচ্ছে না। কাস্টমারের প্রথম ঈদটা রমজান ঈদটা গেল 1 তারিখে, এবং কোরবানি ঈদ 7 তারিখে। মানুষের যে মাসিক ফেরাকটা কাছা চলে আসছে, এই জন্য বাজারটা এখন অনেক দুর্বল। এর দাম কিছু কমতি আছে, জিরার দাম কম, খালি দামটা বেশি হলো, বাজারের দাম বেগুলো বেশি। গোলমরিচের দাম কিছু কম আছে, কালো আসার দাম একটু বাড়তি, দারচিনির দাম বাজারে বাড়তি। ক্রেতারা বলছেন, মশলার দাম বৃদ্ধিতে ভাটা পড়বে ঈদের রান্নার সাথে। মশলার দাম ওই আগের মতনই আছে আর কি, এখনো দাম বেশি বোঝা যাচ্ছে না আর কি। অনেকে এলাচ নিয়ে অভিযোগ করছে যে এলাচের দাম অনেক। না, আমি এরকমটা শুনি নাই বা দেখি নাই এখানে। স্বাভাবিক মনে হচ্ছে? হ্যাঁ, স্বাভাবিক মনে হচ্ছে। সরকারের একটু নজরদারি বাড়াতে হবে দরকার, বিশেষ করে যেমন বিভিন্ন পার্বণের আগে যে দামটা বাড়া, রোজার আগে, ঈদুল আজহা, ঈদুল ফিতরের আগে দাম বাড়ে, এটার ব্যাপারে একটু সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত, এবং যার কারণে এই দাম বাড়ার কারণে সাধারণ জনগণের উপর একটা বিশেষ চাপ পড়ে যায়। কিন্তু রাজধানীর বাজারগুলোতে খুচরায় প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 5500 থেকে 5800 টাকা, জিরা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়, লবঙ্গ বিক্রি হচ্ছে 1550 থেকে 1650 টাকা কেজি, দারচিনি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজিতে, যা কিছুদিন আগেও ছিল 500 থেকে 550 টাকা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা ধরে পরিকল্পনা অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে 2রা জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। এবারে এই যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে যাতে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন। রেলওয়ের তথ্য অনুযায়ী শুধু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আন্তনগর রেল ট্রেনগুলোতে মোট আসন রয়েছে 33,315টি। ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্ম পরিকল্পনায় বলা হয়েছে 31 মে থেকে 6 জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে। আসন্ন কোরবানি ঈদকে ঘিরে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছে নরসিংদীর খামারিরা। কোনো প্রকার ওষুধ ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তারা লালন পালন করছেন গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন পশু, যে কারণে ক্রেতাদের আগ্রহ বেশি এই অঞ্চলের পশুর জন্য। মোহাম্মদ আসাদ উল্লাহ মোনার প্রতিবেদনে জানাচ্ছেন শেখ ফাহিম। কোরবানি ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদী জেলার খামারিরা। এসব গরু মোটাতাজা করা হচ্ছে ঘাস, খড়, ভুসি, সয়াবিন সহ দেশীয় সব খাবার খাইয়ে। খামারিরা জানান এরই মধ্যে শুরু হয়ে গেছে পশু বিক্রি। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন গরু কিনতে। সবচেয়ে আকর্ষণীয় হলো আমাদের ন্যাচারাল কাঁচা ঘাস। আমরা 128 বিঘার মধ্যে ন্যাচারাল কাঁচা ঘাস করি। আমরা 210টি গরু প্রস্তুত করেছি এবং ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতি বছর যারা আমাদের কাছে গরু ক্রয় করছে ওনারা আসতেছে, নতুন গ্রাহকও আসতেছে, দেখতেছে এবং পছন্দ অনুযায়ী নিয়ে যাচ্ছে। এদিকে হাটে গিয়ে গরু কেনার ঝামেলা থেকে মুক্তি পেতে খামার থেকে সরাসরি নিজেদের পছন্দ মতো গরু কিনছেন অনেকে। হাটে আসলে আপনার এখন অনেক সময় কিছু সমস্যা তো আছেই, কারণ যেটা দেখা যায় আপনার 2 লাখ টাকা সেল করবে, ওই গরুর দাম চাই হয়তো 5 লাখ টাকা, মানে একটা কাস্টমার একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আর এখানে তো ওই জিনিসটা নাই। এবছর আমাদের গরু কিনা হয়েছে, আমরা 2টি নিয়েছি, আমার ছোট চাচা 2টি নিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আরও 3.5 মাস আগে গরু বুকিং করে গিয়েছি। এই বছর এখানে 2টা নিয়েছি, গত বছর 3টা, তার আগে বছর 3টা নিয়েছি। তো আলহামদুলিল্লাহ তাদের মান ভালো এবং তাদের সার্ভিসও খুব ভালো। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান এবছর কোরবানি ঈদকে ঘিরে 8,849 জন খামারি 95,136টি পশু প্রস্তুত করেছেন। আপনারা সবাই জানেন যে কোরবানি ঈদকে সামনে রেখে অনেক অসাধু ব্যবসায়ী থাকে, কিছু খামারি থাকে যারা অসৎচক্রে তারা গরুকে ক্ষতিকর হরমোন বা আদার্স এরকম ওষুধপত্র খাইয়ে তারা মোটাতাজা করার চেষ্টা করে। আমরা যেন এই সমস্ত কর্মকাণ্ড না করতে পারি সেই লক্ষ্যে আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সহযোগিতায় কিন্তু আমরা এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাই। প্রতি বছরের মতো এবছরও নরসিংদীতে কোরবানি পশুর চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। রাজধানী বসুন্ধরায় কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াবের উদ্যোগ ও ব্যবস্থাপনা ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2025 মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল এই মেলা শুরু হয়েছে এবং চলবে 24 মে পর্যন্ত। পরিবর্তনশীল প্রযুক্তি, সম্প্রচার নীতিমালা ও ডিজিটাল বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এই প্রেক্ষাপটে ডিজিটাল সম্প্রচারের ভবিষ্যৎ কেবল ও স্যাটেলাইট টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম, ব্রডব্যান্ড সংযোগ এবং ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রিজ বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। আয়োজকরা বলছেন দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং, বিনিয়োগের সুযোগ ও প্রযুক্তির সম্পর্কে জানান সুযোগ তৈরি হবে এই মেলার মাধ্যমে। কেবল টিভি খাতের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে সবার সাথে আলোচনা, যোগাযোগ ও সমন্বয় সাধন করা হচ্ছে এই মেলার মূল উদ্দেশ্য। সারা বাংলা প্রসঙ্গ। এক যুগ আগে জামালপুরের শৈশবাড়ির ধরবর্ষা গ্রামে চিকিৎসা সেবা দিতে নির্মাণ করা হয় কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক, কিন্তু সেবা নিতে যাওয়ার জন্য করা হয়নি কোনো রাস্তা। সেবা গ্রহীতাদের অভিযোগ, পাকা সড়ক থেকে প্রায় 300 মিটার দূরে ক্লিনিক হওয়ায় দুর্ভোগী তারা, তাই দ্রুত সড়ক নির্মাণের দাবি তাদের। প্রতিনিধি মোস্তাক আহমদ মনির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদা কোন। স্থানীয়দের দান করা জমিতে আছে পাকা ভবন, কমতি নেই প্রয়োজনীয় আসবাবপত্র আর যন্ত্রপাতির, কিন্তু নেই কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে সেবা নিতে যাওয়ার রাস্তাটি। বলছে জামালপুরের সরিষাবাড়ির চর ধারাবর্ষা গ্রামের মানুষের দুর্ভোগের কথা।
উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর ধারাবর্ষা গ্রামের মানুষকে চিকিৎসা সেবা দিতে 2013 সালে নির্মাণ করা হয় স্বাস্থ্য ক্লিনিকটি। 2015 সালের জুনে শুরু করা হয় এর কার্যক্রম। সেবা গ্রহীতাদের অভিযোগ, শুষ্ক মৌসুমে জমির আইল দিয়ে ক্লিনিকে কোনোভাবে যাওয়া গেলেও বর্ষায় বন্ধ থাকে সেবা কার্যক্রম। রাস্তা আমরা ক্লিনিকে যাইতে পারি না, এর জন্য আমাদের রাস্তার দরকার। আইল পাথর দিয়ে গেলে সমস্যা, জমিদাতা জমিওয়ালা গালাগালি পারে। বর্ষাকালে আসন যায় না, আবাদি জমি না আবাদি যখন করে তখন আসন যায় না। ডাক্তার যেমন থাকে মানে রাস্তা যেটা চলাফেরা এটি একটা মানে বড় সমস্যা। বর্ষাকালে আসা যায় না, গর্ভবতী মহিলারা, তারপর বয়স্ক লোকেরা আসা যাওয়া করতে পারে না। দুর্ভোগের কথা স্বীকার করে রাস্তার সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। যাতায়াতের ব্যবস্থাটা এত সংকটপূর্ণ হওয়া, তারা এখানে সেবা নিতে আসা রোগীরা দুর্ভোগের শিকার হয়। এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট প্রশাসন এবং যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের বরাবর আমি চিঠি দিয়ে অবহিত করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে 8 শতক জমিতে 20 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ধারাবর্ষা কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। এবার চলে যাব আমাদের কৃষিতে। সাগরে সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞায় 35 দিন পার হলেও ভিজিএফ এর খাদ্য সহায়তার চাল এখনও পাননি বরগুনার নিবন্ধিত সামুদ্রিক জেলেরা। এতে দুর্বিষহ হয়ে পড়েছে জেলেদের জীবন, মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। প্রতিনিধি তরিকুল ইসলাম রতনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। ঘাটে নোঙর করে রাখা শত শত নৌকা, ট্রলার। জেলেদের মধ্যে কেউ বুনছেন জাল, কেউ বা ঘাটে অলস সময় পার করছেন, কেউ আবার ব্যস্ত ট্রলার মেরামতে। সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় অলস সময় পার করছেন জেলেরা। এ সময়ে বেকার জেলেদের সরকার চাল সহায়তা দিলেও তার অধিকাংশই পান না তারা। এবছর নিষেধাজ্ঞার 35 দিন পার হলেও এখন পর্যন্ত কোনো চাল পায়নি বরগুনার জেলেরা। জেলেরা জানান, অবরোধের সময় বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় অভাব অনটনে দিন কাটছে তাদের। আমি আমার চাল দেওয়া নেই, চাল আর আমি চাল পাইও নাই, আর আমার দেয়ও না। এখানটা চাল ছাড়াইয়া মেম্বারের দাঁড়াই খাড়াই গেছে। সে সময় মেম্বার আমাদের কইয়ে বেড়া ওই চাল গেছে পাই, হেরা কাট করছে, হেরা পাইবে। ওটা মোরা করল কাল সাগরে বঙ্গোপসাগর আমরা তো কাট করতে জানি, মোরা পাব না। আমরা যারা বঙ্গোপসাগরে মাছ ধরি, হ্যাঁ, আমরা এরা চাল পাইতেছি না বা পাই না। এবার এক চুরি চাল পাইনি। জেলে আমরা এই জায়গা জমি সব সাগরে ভাঙ্গি গেছে, অর্ধায় ব্যাংকে তা ছাড়াইলে আমরা আসতে যেতে পারি না। এদিকে জেলা মৎস্য বিভাগ জানায়, সরকারি নীতিমালা অনুযায়ী প্রতি বছরই নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। এবার নিষেধাজ্ঞার সময় জেলেদের নামে সরকারিভাবে চাল বরাদ্দ এখনো দেওয়া হয়নি। এই মুহূর্তে আমরা 2 রকম বরাদ্দ পেয়েছি। একটা আছে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকা জেলে, এর সঙ্গে 27,250 জন, তাদেরটা দেওয়া হচ্ছে 30 কেজি হারে মোট তারা 42 দিনের জন্য 56 কেজি করে চাল পাবে। আর আসছে জাটকা জেলেদের আসছে, সেটাও অচিরেই দেওয়া হবে। বরাদ্দকৃত চাল যাচাই বাছাইয়ের মাধ্যমে দ্রুত প্রকৃত জেলেদের কাছে পৌঁছানোর দাবি সকলের। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।